তাই তো, মানে থার্ড সেম বা সেকেন্ড সেমে ভিক্টোরিয়ান পোয়েট্রি তোমাদের পড়া আছে, তাই তো? হ্যালো? স্যার কয়েকটা উদাহরণ আমি বুঝতে পারছি না কোনটা কোন। ভিক্টোরিয়ান পোয়েট্রি মানে হচ্ছে ব্রাউনিং, টেনিসন, ম্যাথিউ আর্নল্ড, এদের পোয়েমসগুলো। এগুলো তোমাদের পড়া মানে কোনো একটা পোয়েম বা কোনো একটা পোয়েটের পোয়েমস তো নিশ্চয়ই পড়েছো। না, ভিক্টোরিয়ান পোয়েট্রি কোনোদিনই তোমাদের সিলেবাসে ছিল না। না স্যার, এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর একটা ছিল, এই হাউ রাইট। ডু আই লাভ দি। হ্যাঁ। তো ভিক্টোরিয়ান এজের ব্যাপারে তোমাদের নিশ্চয়ই আগেও বলা হয়েছিল। যাই হোক, আমি একটা রিক্যাপ করে দিচ্ছি। প্রত্যেকটা এজেরই একটা ইয়ে থাকে, একটা ক্রাইসিস থাকে, একটা ডিলেমা থাকে। তো ভিক্টোরিয়ান এজেরও এরকম একটা ক্রাইসিস বা একটা ডিলেমা ছিল। সেটা কেউ বলতে পারবে যে, মানে যদি এরকম বলা হয় যে হোয়াট ডিফাইন্স আওয়ার প্রেজেন্ট এজ, মানে এখন যে যুগটা চলছে সেই যুগটাকে যদি আমি একটা সেন্টেন্সে বা একটা কথায় ডিফাইন করতে চাই, তাহলে সেটা কি হবে? হোয়াট, হাউ উইল ইউ ডিফাইন দিস পার্টিকুলার প্রেজেন্ট এজ? আমরা এখন যে যুগে রয়েছি বা এখন যে কাজগুলো করছি সেইগুলো কি, মানে সেই যুগের নামটা কি হতে পারে? মানে যেটা তোমাদের মনে হয় যে এটা নামটা হতে পারে, সেটা বলতে পারো। নোভেল লেখা তো স্যার বেড়েছিল ভিক্টোরিয়ান এজে। নভেল রাইটিং বেড়েছিল, ওকে, তাতে তো ওই এজের এই ক্রাইসিসটা। হ্যাঁ, মিডল ক্লাস পিপলরা বেড়ে গেছিল এই শিল্প বিপ্লবের পর। ওকে। শিল্প বিপ্লবের পরে মিডল ক্লাসরা বেড়ে গেছিল, ঠিক আছে। যদিও শিল্প বিপ্লবটা কোন সময় হয়? ইজ ইট আ ভিক্টোরিয়ান থিং অর ইজ ইট আ রোম্যান্টিক এজ থিং? মানে কখন হয়, মোটামুটি কোন সময় ভিক্টোরিয়া, কোন সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়? ইন জেনারেল আইডিয়া একটা বলো। স্যার এই অগাস্টাইন পিরিয়ড থেকেই তো শুরু হয়েছিল মনে হয় নাকি? হ্যাঁ, রাইট। ইট স্টার্টেড ইন দ্য নিওক্লাসিক্যাল এজ, লেট নিওক্লাসিক্যাল এজ। আর আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়ে গেছিল বলেই রোম্যান্টিক পোয়েটসরা এসকেপিস্ট হয়ে গেছিল। মানে হোয়াট ওয়্যার দে এসকেপিং ফ্রম? কারণ কিটসের কবিতার মধ্যেও আমরা দেখলাম, ওড টু নাইটিঙ্গেলে আমরা দেখলাম যে ও সবসময় ইয়েতে চলে যেতে চাইছে, নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে চলে যেতে চাইছে। মানে ওর পার্সোনাল যে ইস্যুসগুলো ছিল সেগুলো ছাড়াও মেনি রোম্যান্টিক পোয়েটস ওয়ার অফেন ট্রাইং টু এসকেপ ইনটু দ্য ফিউচার অর দ্য পাস্ট অর গ্রেশিয়ান ওয়ার্ল্ড অর কোলরিজের মতন সে সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডে চলে যেতে চাইছে। তো যাই হোক, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ নট দ্য ফেনোমেনা দ্যাট ডেসক্রাইবস ভিক্টোরিয়ান এজ। হ্যাঁ, যেটা অঙ্কিতা বলছে যে নভেল রাইটিং বেড়ে গেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে, মিডল ক্লাস বেড়ে গেছিল। তবে মিডল ক্লাস কারা? হু আর দিজ মিডল ক্লাস পিপল? মানে মিডল ক্লাসের কি কোনো ডেফিনেশন আছে? হু আর দ্য মিডল ক্লাস পিপল? মানে যদিও এটা আমাদের প্রেজেন্ট যে পোয়েমটা রয়েছে সেটার সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই,
কিন্তু সিন্স এই কথাটা উঠলো তাই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি। মানে স্যার সেই সময় যে সমস্ত লোকেরা ওই গ্রাম থেকে শহরে কাজের উদ্দেশ্যে চলে এসেছিল, মানে তাদের হুম কাছে, তারা কারখানায় কাজ করতো, মানে তাদের কাছে হুম প্রচুর পুঁজিও ছিল না, কিন্তু হুম একদম যে গরিব সেটাও নয়, তাদেরকে বলা হতো। আহ, একদম গরিবও নয় আবার খুব বড় লোকও নয়, ইয়েস, মিডল অফ সামথিং। তো মানে মধ্যবিত্ত যাকে বলা হয় আর কি, আমাদের কালচারে মধ্যবিত্ত যারা মানে চাকরিজীবী সাধারণত তাদেরকে মধ্যবিত্ত বলা হয়। তো yes, the rise of the middle class and the reading of the novels, but what else is Victorian কথাটা ভিক্টোরিয়ান কথাটা যখন আমরা শুনি, আমাদের কানে যখন আসে, বা ভিক্টোরিয়ান লিটারেচারটায় পড়ে আসছে, বাট দ্য ওয়ার্ড ভিক্টোরিয়ান হ্যাজ সাম কোয়ালিটিজ অফ ইটস ওন। যেটা তুমি অঙ্কিতা, যেটা তুমি বললে যে রাইজ অফ দ্য নভেল, হ্যাঁ সেইটা ইটস আ ভেরি গুড পয়েন্ট। দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাস, দ্যাটস অলসো আ গুড পয়েন্ট, বাট দের ইজ সামথিং মোর significant about Victorian age. Anyone else? ভিক্টোরিয়ান এজের ব্যাপারে আগেও পড়েছো, মানে নভেলের ব্যাপারটা পড়তে গিয়েই পড়েছো যে দের ইজ সামথিং দ্যাট ডিফাইন্স দ্য ভিক্টোরিয়ান এজ, এবং এই প্রশ্নের উত্তরটা একদম তোমাদের মুখে মুখে মানে থাকা উচিত। রানী ভিক্টোরিয়ার টাইম পিরিয়ড ছিল বলে তো হ্যাঁ, অবশ্যই। তো কি তাতে, মানে সেটার জন্য তো নামটা হয়েছে, যেমন এলিজাবেথেন এজ, ভিক্টোরিয়ান এজ, জর্জিয়ান এজ, এডওয়ার্ডিয়ান এজ, সেগুলো তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমাদের এখন প্রেজেন্ট যে সময়টা, সেখানের মূল ক্রাইসিসটা কি, সেখানের মূল সমস্যাটা কি, সমস্যা বলো বা যেটা দিয়ে আমাদের এই সময়টা, আমাদের এই যুগটাকে আমরা মানে আমাদের পরবর্তী যে জেনারেশন 50 বছর পরে লোকে জানবে যে আচ্ছা এই সময় এই জিনিসটা হচ্ছিল। সো হোয়াট ইজ দ্যাট স্যার হ্যাপেনিং? স্যার পলিটিক্যাল নিয়ে কিছু, মানে এখনকার বলছো না ভিক্টোরিয়ান টাইমসের কথা বলছো? এখনকার আর ভিক্টোরিয়ান এজের সময় পলিটিক্যাল, মানে তাদের জাগরণ হচ্ছিল, পলিটিক্যাল জাগরণ মানে মানে কি বলতে পলিটিক্যাল চাইছো? নেতাদের মানে ডেমোক্রেসির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ তো ডেমোক্রেসি তো অনেক কাল আগেই এস্টাবলিশড হয়ে গেছে। ইনফ্যাক্ট যদি ডেমোক্রেসির ব্যাপারে বলো তাহলে তো কুইন ভিক্টোরিয়ার তো কোনো মানে তেমন কোনো জায়গা নেই, কিন্তু এজটাকেই বলা হচ্ছিল ভিক্টোরিয়ান এজ, কুইন ভিক্টোরিয়ার উপর। স্যার ক্রাইসিস বলতে তখন ওই ক্রাইম রেপ এগুলো অনেক বেড়ে গেছিল, এটা কি? ক্রাইম রেট বেড়ে গেছিল মানে ইন কম্প্যারিজন টু হোয়াট, মানে মডার্ন এজের যদি ক্রাইম রেট দেখা হয় তাহলে তো সেই তুলনায় ভিক্টোরিয়ান এজে ক্রাইম রেট তেমন কিছু একটা ছিল না, বাট দ্যাট ওয়াজ নট দ্য মেইন ক্রাইসিস। এখনকার যুগের মেইন ক্রাইসিস, এখনকার যুগের মেইন যে সমস্যা বা অসুবিধে, সেইটার সঙ্গে মানে ডাইরেক্ট তুলনা হয়তো হয় না, কিন্তু যদি আজকালকার যে সমস্যাগুলো আমরা ফেস করি সেইটার সাথে যদি ডাইরেক্টলি অ্যাসোসিয়েট করতে পারো, যদি ডাইরেক্টলি সেটাকে বলতে পারো, তাহলে সেখানকার সমস্যারও একটা জিনিস আমরা মানে বার স্যার করতে পারি। কাস্ট নিয়ে কিছু, কাস্ট? হ্যাঁ এখনকার তো কাস্ট নিয়ে খুবই সমস্যা চলছে। কাস্ট নিয়ে তো সেই যুগ যুগ ধরে সমস্যা চলে আসছে ভারতে, স্পেশালি, নট অল ওভার দ্য ওয়ার্ল্ড বাট ইন ইন্ডিয়া, ইয়েস। হোয়াট এলস? মানে এখনকার যুগটাকে যদি একটা কথায় বলার চেষ্টা করা হতে পারে বা বলতে আমরা চাই, তাহলে এই যুগটা হচ্ছে ডিজিটাল এজ, দ্য এজ where everything is online, where human connections do not exist
in the same way as it existed before the COVID. কোভিড টা আমাদের এই সময়টাকে অনেকটা ডিফাইন করে বা করছে, মানে যদি এমন একটা জিনিস বলতে হয় যেটা আমাদের সবার মনে থাকবে আসছে মোটামুটি 50-60 বছর অবধি তো মিনিমাম, সেটা হচ্ছে কোভিড। 2020 সালের কোভিড-19 ইট ওয়াজ আমি বলবো না এটা বিশাল বড় একটা ক্রাইসিস, বাট ইট ইজ স্টিল আ প্রবলেম যে আমরা যেভাবে আগে মানুষের সাথে মানুষের একটা সংযোগ ছিল, একটা কমিউনিকেশন ছিল, সেই সংযোগটা অনেকটাই মানে ভেঙে গেছে আফটার কোভিড-19। আমরা সবকিছুই এখন অনলাইন করে নেওয়ার চেষ্টা করি, বা অনলাইন আমরা ডিপেন্ডেন্ট হয়েছি অনলাইন জিনিসের উপরে। আমরা কমপ্লিটলি এখন ফোনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তো দ্য ক্রাইসিস ইজ দ্যাট ইফ এনিবডি টেকস অ্যাওয়ে ইয়োর ফোন, দেন ইউ উইল বি ম্যাড। পাগল পাগল লাগবে যদি আমাদের ফোন কেউ নিয়ে নেয়, তাই তো? মানে উইল ইউ অল অ্যাগ্রি, অর তোমাদের বেশি কিছু যাবে আসবে না যদি তোমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়, ফোন চলে যায়? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে যদি তোমাদের মনে হয় যে, কারোর যদি মনে হয় যে না, ফোন ছাড়াও তোমার জীবনটা যেমন আছে ঠিক তেমনই থাকবে, তাহলে সে মানে আনমিউট করে বলতে পারো। আদারওয়াইজ আই উইল থিঙ্ক যে না, মানে আওয়ার ফোনস ডিফাইন আওয়ার লাইফস, আমাদের ফোনটাই আমাদের জীবন। Does anybody have a different notion? So I think our world today is, the crisis is this lack of human communication. ধরো এই মুহূর্তে এই ক্লাসে না আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, না তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমরা একটা যোগাযোগ করছি যাতে পড়ার ব্যাপারটা করা যেতে পারে, which is less effective in some cases, in many cases, than real offline classes. But thanks to your phones, thanks to internet, আমরা দেখা না করেও, ফিজিক্যালি প্রেজেন্ট না থেকেও আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছি। Similarly, in the Victorian age, the crisis was known as the tussle, as the dilemma between doubt and faith. আশা করি এই ফ্রেজটা আগেও শুনেছো তোমরা। টাসল অর ডিলেমা অর ফাইট বিটুইন ডাউট অ্যান্ড ফেথ। ডাউট, faith in what? Faith in religion, faith in God, versus doubt against the existence of God. আর এটার একটা ইম্পর্টেন্ট কারণ আছে। একটা বই পাবলিশ হয়েছিল ভিক্টোরিয়ান এজে, যেটার পর থেকে এই ধরনের যে ডামাডোলটা সেইটা শুরু হয়েছিল। সেই বইটার নাম কেউ বলতে পারবে, বা অথরের নাম কেউ বলতে পারবে? তোমরা জানো ভালো করে বইটার নাম। চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস। ইয়েস, চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস অ্যান্ড হিজ থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, যে থিওরিতে এটা বলা আছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সেই থিওরিটা কি ছিল? পূর্বাশা বলো, you know about that theory? কি বললেন? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা চার্লস ডারউইনের থিওরি, সেটার ব্যাপারে জানা আছে? না স্যার। শিল্পা? না স্যার। সৈকত? নামটাই শুনেছি, হয় জানি না। নামটাই শুনেছো। সাথী? স্যার জানি না। অঙ্কিতা? What does this theory say? It's very self-evident. Survival of the fittest. Whose survival? কাদের survival? কিসের survival? আমাদের বানান আমরা
এ হুম। আমরা বাঁদরদের থেকে আমরা এসছি, আমাদের ভগবান বানাই, রাইট? সো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলতে এখানে ম্যাটারটা হচ্ছে এটা যে যে সব থেকে শক্তিশালী ফিট কোনো একটা ইকোসিস্টেমে সেই সার্ভাইভ করবে, সেই থাকবে, বাকিরা সব হেরে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে। It goes against the humanistic theory that God will create some kind of balance. মানে আমরা এখানে সবাই এটা মনে করি না যে আমরা সবাই ভালো, আর আমরা ভালো কাজ করলে আমাদের সঙ্গে ভালো হবে, কিন্তু উল্টোটাই হয় সবসময়। যত তুমি ভালো কাজ করবে ততই তোমার সঙ্গে খারাপ হবে, মানে সাধারণত তাই হয় আর কি। তো আমাদের মানে ভিক্টোরিয়ান পিপল, হ্যাঁ ঠিক আছে, ফোন করো সৈকত। তো আমাদের মানে যে আমাদের কনসেপ্টটা এটা ছিল যে যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের সঙ্গে ভালো হবে, গড উইল লিসেন টু আস, গড উইল ক্রিয়েট অপরচুনিটিস ফর আস, আমাদের ভগবানই ভালো রাখবে ইত্যাদি, এইসব জিনিসগুলো আমাদের এরকম একসময় মনে হতো আর, বা ভিক্টোরিয়ান পিপলদের এরকম মনে হতো। বাট ডারউইনের মানে এই চাঞ্চল্যকর ডিসকভারির পরে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভগবান বানাইনি, আমাদের যে ইভলিউশনটা হয়েছে সেটা হয়েছে বাঁদরদের থেকে। বাঁদররা আমাদের পূর্বপুরুষ, মানুষ বা ভগবান নয়। অ্যান্ড দ্যাট চেঞ্জড আ লট অফ থিংস ইন দ্য ভিক্টোরিয়ান এরা। যাই হোক, এটা একটা ডামাডোল ছিল বিটুইন ডাউট অ্যান্ড ফেথ। তোমাদের যদি ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ থাকে সিলেবাসে, তাহলে ওই পোয়েমটায় আরো বেশি করে এটা উঠে আসবে। কিন্তু এই কবিতার মধ্যেও কিছু জিনিস এমন আছে যেটা এই জিনিসটাকে অ্যাড্রেস করছে। ভিক্টোরিয়ান এজের আর একটা ইম্পর্টেন্ট ফিচার হলো যে ভিক্টোরিয়ান এজ ওয়াজ ডিফাইন্ড, মানে কেউ পলিটিক্সের কথা বলছিলে, ভিক্টোরিয়ান এজ ওয়াজ ডিফাইন্ড বাই the expansion, the colonial expansion of the British Empire. Colonial expansion of British Empire মানে ব্রিটিশরা বিভিন্ন জগতে, বিভিন্ন জায়গায় গিয়ে, দেশে গিয়ে তাদের আধিপত্য বানাচ্ছিল, তারা কন্ট্রোল করতে চাইছিল, ওগুলোকে যুদ্ধের সাহায্যে জিতে নিচ্ছিল। যেমন ভারত তাদের মধ্যে অন্যতম, অন্য দেশ, অন্য জায়গাগুলো সেরকমই ছিল আর কি, যেখানে ওরা নিজেদের কন্ট্রোলটাকে এস্টাবলিশ করেছিল, যেটাকে ইম্পিরিয়ালিজম, কলোনিয়ালিজম বলা হয়। তোমাদের হয়তো এই সেমে বা ফিফথ সেমে থিওরি থাকবে, বা হয়তো তোমরা অলরেডি পড়েছো এই থিওরির ব্যাপারে, পোস্ট কলোনিয়ালিজম। তো এই জিনিসগুলো ওইখানে থাকবে আর কি। এনিওয়ে, সো লেটস গো ইনটু, মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ডাউট অ্যান্ড ফেথ, এই যে কলোনিয়াল এক্সপ্যানশন, তারপরে উইমেন, মানে একটা জিনিস যেটা খুব বেশি করে ভিক্টোরিয়ান এজের ক্ষেত্রে বলা হয় সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ান পিপল ওয়্যার ভেরি মাচ হিপোক্রিটস। হিপোক্রিট কাকে বলে জানো? এনিওয়ান? আমাদের বেশিরভাগ লোকজনই আমরা হিপোক্রিট। হ্যাঁ বলো। ভণ্ড লোকজন, মানে মুখে একটা কথা বলে কিন্তু অন্য কাজ করে। রাইট, জ্ঞানপাপী, ভণ্ড, যারা ওই পাপ কাজটাই করে যে পাপ কাজটা করতে তারা অন্যদেরকে বারণ করে বা অন্যদের সমালোচনা করে।
তো আমাদের সমাজে বেশিরভাগই এরকম ধরনেরই লোক আছে। তো যাই হোক, এটাও একটা জিনিস যেটা ভিক্টোরিয়ান এজকে ডিফাইন করে, হিপোক্রেসি। ঠিক আছে, ভিক্টোরিয়ান হিপোক্রেসি ইজ ওয়ার্ল্ড ফেমাস। মানে ওখানকার লোকেরা জ্ঞানপাপী, বিরাট জ্ঞানপাপী ছিল, যে ওরা বলতো যে এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, এটা এটা করলে ভালো, ওটা করলে ভালো, এটা মরাল, মানে ভিক্টোরিয়ান মোরালিটিটা অ্যাকচুয়ালি ওয়ার্ডটা, নট হিপোক্রেসি। যে ভিক্টোরিয়ানসরা মনে করতো যে ওরা ভীষণ মরালি কারেক্ট, মানে ওদের থেকে বেশি সৎ, ওদের থেকে বেশি আপরাইট, ওদের থেকে বেশি মানে ভালো লোকজন এই জগতে নেই। আর ওদের যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটাই মানে সারা বিশ্বকে ফলো করা উচিত, এরকম একটা বলা হতো আর কি। যেটাকে আর একটা টার্ম আছে, স্নবিশনেস বলা যেতে পারে, স্নব, নাক উঁচু হওয়া, প্রুডারি, ভিক্টোরিয়ান প্রুডারি কথাটাও অনেকটা ইম্পর্ট্যান্ট এখানে। যেটা তোমরা যখন কিছু নভেলস পড়বে তখন এই ভিক্টোরিয়ান প্রুডারি মানে সাধারণত এই টার্মটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে মেয়েরা জ্ঞানপাপী, মেয়েরা সাধারণত এরকম বলা হয় যে ইট ইজ আপন দ্য উইমেন অফ দ্য সোসাইটি টু হোল্ড আপন, টু create the standards of morality and to hold them. মানে উইমেনদের ওপরে সবসময় এই দায়িত্বটা দেওয়া হয় যে তাদের যেন, তারাই নাকি সব ধরনের মোরালিটির গার্জিয়ান। মানে ছেলেরা যা খুশি তাই করতে পারে, কিন্তু মেয়েদের দায়িত্ব বা মেয়েদের ওপরে এই চাপটা দেওয়া হয় যে তাদেরই উচিত। যেমন ধরো যেটাকে ভিকটিম শেমিং বলা হয় এখন আর কি, যে ধরো কোনো ছেলে কোনো মেয়েকে বিরক্ত করছে, তো ভিকটিম শেমিং করে অন্য মেয়েরা বা মানে বাড়ির লোকেরাই হয়তো, বা টিচার্স বা যারা গার্ডিয়ানস আর কি, গার্ডিয়ানস অফ সোসাইটি, তারা মেয়েটাকেই ব্লেম করে বলবে যে নিশ্চয়ই মেয়েটার কোনো সমস্যা আছে, না হলে কেন এতগুলো মেয়েকে ছেড়ে দিয়ে কেন ওই ছেলেটা ওই মেয়ের পেছনে পড়লো। অথচ দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি প্রত্যেকটা মেয়েকেই ওই একটা ছেলে বা ওই ছেলের ওই দলটা বা ওরা বিরক্ত করে। সো উইমেন কোয়েশ্চেনটা এখানে আছে। ভিক্টোরিয়ান এজে women started to resist this kind of stereotyping and they wanted to have more rights. যেটা ম্যারি wollstonecrafter এসেটা অনেক বছর আগে লেখা হয়েছিল, কিন্তু এই সময় আফরা বেন বা অন্য রাইটার্সরা, উইমেন রাইটার্সরা, ইনক্লুডিং the Bronte sisters and জেন অস্টেন, এদের মতন লেখিকারা, জর্জ এলিয়ট বলতে মানে ম্যারি অ্যান ইভেন্স, এদের মতন লেখিকারা, বা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, এদের মতন লেখিকারা লিটারেচারের মাধ্যমে এই জিনিসটাকে হাইলাইট করতে শুরু করলো, এই কথাগুলোর বিরোধিতা করতে শুরু করলো। অ্যান্ড লেডি অফ শ্যালটেও অনেকগুলো এরকম পয়েন্টস আছে, অনেকগুলো এরকম জায়গা আছে যেখানে এই জিনিসটা আমাদের, মানে এই প্রশ্নটা আমাদের সামনে আসবে যে এখানে কি হচ্ছে। ওকে, লেটস গো ইনটু দিস টেক্সট নাও। দ্য লেডি অফ শ্যালট, পাবলিশড 1832, Part 1. On either side the river lie long fields of barley and of rye, that clothe the world and meet the sky, and through the field the road runs by. একটা জিওগ্রাফিক্যাল লোকেশনকে দেখানো হচ্ছে, একটা নদীর কথা এখানে বলা হচ্ছে, দুটো দিকে বার্লি আর রাই, এই দুটো ধরনের শস্য আর কি। মানে বার্লি খাওয়া যায়, আর রাই দিয়ে আমার মনে হয় কিছু, রাইও মনে হয় খাওয়ারই একটা জিনিস, কোর্স গ্রেন, কোর্সার দ্যান হুইট অর রাইস। আমাদের যেমন যদি মুন্ডেশ্বরী নদীটাকে ধরা হয় তাহলে আমরা দেখতে পাবো যে দুদিকেই এই ধরনের চাষ হচ্ছে, ধান হয়ে রয়েছে। and this time is one of the best times to watch a river. চারিদিকে ওই কাশফুল ফোটা,
বা সবুজ ঘাসওয়ালা মাঠগুলো রয়েছে, যেখানে রাইস হয়ে রয়েছে, চাল হয়ে রয়েছে, ধান হয়ে রয়েছে। এনিওয়ে, দ্যাট ক্লোথ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড বলতে বিশ্বটা, জগৎটা। তো জগতের বেশিটাই এই বার্লি, রাই, গ্রেন, হুইট, রাইস, এগুলো দিয়ে ভর্তি। অ্যান্ড মিট দ্য স্কাই, মানে এত দূর অব্দি যাচ্ছে ওই ধানের ক্ষেতটা বা ওই বার্লির ক্ষেতটা, যেটা মনে হচ্ছে যে একটা পয়েন্টে গিয়ে, যেটাকে হরাইজন, দিগন্ত বলা হচ্ছে, সেইখানে গিয়ে স্কাইয়ের সাথে মিট করছে। অ্যান্ড থ্রু দ্য ফিল্ড দ্য রোড রানস বাই, এই মাঠের মাঝখান দিয়েই একটা রাস্তা চলে গেছে। যেমন গ্রামের দিকে আমরা দেখি যে দুদিকে ধানের ক্ষেত রয়েছে, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। টু মেনি টাওয়ার্ড ক্যামেলট, দ্য ইয়েলো লিভড ওয়াটার লিলি, দ্য গ্রিন শিথড ড্যাফোডিলি tremble in the water chilly round about Shalott. তো ক্যামেলট বলে একটা জায়গা আছে। I think this is a fictional place. The environment, the atmosphere that is being created here is that of a fairy tale. অনেক সময় এরকম হয় না যে একদা এক সময় এরকম একটা জায়গা ছিল, যেটা কিটসের টু ফেয়ারি ল্যান্ডস ফোরলোন, ওই যে ফেয়ারি ল্যান্ডসের যে অ্যাটমসফিয়ারটা বলতে পারো, ওটা ওখান থেকে এখানে কন্টিনিউ হচ্ছে। যাই হোক, মেনি টাওয়ার্ড ক্যামেলট, ক্যামেলট বলে একটা জায়গা আছে, একটা রাজ্য আছে, সেইখানে অনেকগুলো টাওয়ার আছে, অনেক উঁচু উঁচু মিনার আছে, অনেক উন্নত একটা জায়গা। সেটার মানে সেটার দিকে যাওয়ার এই রাস্তাটা আছে, সেই রাস্তায় আমরা ইয়েলো লিভড, হলুদ রঙের পাতার ওয়াটার লিলি দেখতে পাচ্ছি, আবার সবুজে মোড়া ড্যাফোডিলস দেখতে পাচ্ছি। কিন্তু এগুলো সবই ঠান্ডা জলে, ঠান্ডা জলে ট্রেম্বল করছে, ভাসছে, নড়ছে। আর শ্যালট বলে যে জায়গাটা, মানে ক্যামেলটের দিকে যেতে গেলে শ্যালট বলে একটা জায়গা পড়ে, সেই শ্যালটে এইসব প্রাকৃতিক সৌন্দর্যের সব জিনিসগুলো ভর্তি। Willows whiten, aspens shiver, the sunbeam showers break and quiver in the stream that runneth ever by the island in the river. উইলো এক ধরনের গাছের নাম, এক ধরনের কাঠ, খুব সুন্দর কাঠ হয়, ভালো কাঠ হয়। তো এগুলো সাদা, মানে বার্কটা, স্টেমটা সাদা হয়। আর অ্যাসপেন্স again another kind of tree, another kind of plants which is shivering, মানে আগেই বলছে চিলি ওয়াটার, ঠান্ডা জল, সেখানে ওরা কাঁপছে, নড়ছে, হাওয়ার জোরে জোরে নড়ছে। তাই জন্য কবির কল্পনায় সে মনে করছে যে অ্যাসপেন্স গুলো শিভার করছে, থরথর করে কাঁপছে। সানবিনটাকে শাওয়ারের সাথে তুলনা করা হচ্ছে। মাঝে মধ্যে আধার আলো হচ্ছে মেঘের জন্য, তো সানবিন গুলো ব্রেক করছে। আবার সানবিন গুলো যখন জলের ওপরে এসে পড়ছে হাওয়া চলার জন্য, মনে হচ্ছে যে ওই সূর্যের আলোটাও যেন ভেঙে যাচ্ছে, টুকরো হয়ে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে। কোনটায় পড়ছে, সে জলের ওপর পড়ছে। দ্য স্ট্রিম দ্যাট রানেথ এভার, এই নদীটা আবহমান কাল ধরে বয়ে চলেছে। আর একটা আইল্যান্ড আছে, যে আইল্যান্ডটার নাম হচ্ছে শ্যালট। তো ওই শ্যালট আইল্যান্ডের পাশ দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে, ফ্লোয়িং ডাউন টু ক্যামেলট, ওই ক্যামেলটের দিকে নদীটা চলে যাচ্ছে। 4 grey walls and 4 grey towers overlook a space of flowers, and the silent isle embowers the lady of Shalott. 4টে ধূসর রঙের দেওয়াল, 4টে ধূসর রঙের টাওয়ার, মিনার, আর তার চারিপাশে অনেক ফ্লাওয়ার্স, অনেক ফুলের জায়গা রয়েছে, অনেক ফুল রয়েছে। আর আইল্যান্ডটা সাইলেন্ট, এবং ওটার মধ্যে এম্পাওয়ার করা মানে হচ্ছে ওটার মধ্যে স্থাপিত, ওটার মধ্যে থাকা
লেডির নাম হচ্ছে দ্য লেডি অফ শ্যালট, মানে শ্যালট বলে যে জায়গাটা, ওখানকার যে মেন রানী বা মানে জমিদার বলো বা যে কোনো ধরনের মানে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে ওই লেডি অফ শ্যালট, যাকে নিয়ে এই কবিতা। Underneath the bearded barley, the reaper, reaping late and early, hears her ever chanting cheerily, like an angel singing clearly. Bearded barley বলতে দাড়ি, বিয়ার্ড মানে দাড়ি, আর বার্লির যে শস্যটা, যে প্লান্টটা, সেটা ওরকম ওই খোঁচা খোঁচা চুলের মতন, ছোট ছোট চুলের মতন ওটাকে হয়তো দেখতে, যেমন বিভিন্ন ধরনের শস্যকে ওরকম টাইপেরই দেখতে হয়, দূর থেকে দেখে মনে হয় যে ওটার দাড়ি হয়েছে। রিপার মানে যে ওই ধান বা ওই শস্যটাকে যে কাটতে আসে, কাস্তে দিয়ে কেটে নিয়ে যায় ওটাকে, ওটার চালগুলো, ওটার ইয়েগুলো, দানাগুলো বার করার জন্য। তো যখনই সেই রিপার কাটতে আসে, সে সকালের দিকে হোক বা বিকেল হয়ে যায় ওর কাজ করতে করতে, তখনই সে এই লেডিটাকে সিং করতে শোনে, চ্যান্ট করতে শোনে। সিঙ্গিং অ্যান্ড চ্যান্টিং হিয়ার ইজ দ্য সেম থিং ফর দ্য রিপার। চিয়ারি মানে বেশ আনন্দের সঙ্গে গান করতে শোনে, কিসের মতন, একটা এঞ্জেলের মতন। আর সে তার গানটা খুব ক্লিয়ার, মানে খুব পরিষ্কার বলা আর, যেমন স্কাইলার্কের ছিল আর, স্কাইলার্কের বলছিল না লেডি, হাই বর্ন লেডি, তো যদিও স্কাইলার্কটা লেখা হয়েছে এটার অনেক আগে, কিন্তু মেবি দ্যাট পোয়েম ইন্সপায়ার্ড Tennyson to write about this, but this is a different story than what the Skylark story is. Anyway, over the stream of Camelot, piling the sheaves in furrows airy, beneath the moon the reaper weary, listening whispers, it's the fairy lady of Shalott. তো বলছে যে ওই যে নদীটা ক্যামেলটের দিকে চলে যাচ্ছে, সেইখানে ওই যে রিপার যে বার্লি কাটতে এসছে, সে বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, মুন বেরিয়ে এসছে, রাত হয়ে গেছে, তো সে কি করছে, ওই শিভস গুলোকে, ওই ধানের বার্লির যে প্লান্ট গুলোকে কেটে কেটে একটা স্তূপ তৈরি করছে এবং কাজ করছে আর কি তাড়াতাড়ি করে। আর ফারোজ তৈরি হয়েছে, মানে ফারো হচ্ছে ওই কোনো একটা মাঠে, কোনো একটা ক্ষেতের যে 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 জায়গাগুলোতে ইয়েগুলো হয়ে থাকে, প্লান্টস গুলো হয়ে থাকে, সেইগুলোকে ফারো বলা হচ্ছে, একটু উঁচু টাইপের থাকে আর কি। আর দ্য রিপার ইজ উইয়ারি, সকাল থেকে কাজ করছে, সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সে শুনছে, আর শুনে শুনে একটা কথা বলছে, ইটস দ্য ফেয়ারি লেডি অফ শ্যালট। মানে লেডি অফ শ্যালট এখানে দ্য ফেয়ারি। তো ওটা মানে শ্যালট, লেডি অফ শ্যালটকে এখানে ফেয়ারি বলা হচ্ছে, পরি বলা হচ্ছে। তো এখানে একটা মানে ও হাই বর্ন হতে পারে, অ্যারিস্টোক্রেটিক হতে পারে, কিন্তু তাকে ফেয়ারিও বলছে। অ্যান্ড উই রিমেম্বার দ্য ফেয়ারি ল্যান্ডস ফোরলোন। সো অনেক কিছু ম্যাচ করছে আর কি, ওই মিডিভেল একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। মানে মিডিভেল অ্যাটমসফিয়ার বলতে এখানে মধ্যযুগীয় একটা যে আবহাওয়া, যে অনেক লম্বা লম্বা টাওয়ার, ওইখানে ড্রাগন থাকবে, ওইখানে একটা লেডি থাকবে, ওইখানে ম্যাজিক হবে, তো এইসব জিনিসগুলো মানে এখানেও আমরা একটা স্বাদ পাচ্ছি। The little isle is all inrailed with a with a rose fence, and overtrailed with roses by the marge unhailed, the shallop flitteth silken sail. তো এবার আইল্যান্ডটাকে ডেসক্রাইব করছে।
ওই যে ছোট আইল্যান্ডটা চারিদিকেই রোজ, গোলাপ দিয়ে ভর্তি রয়েছে, অ্যান্ড ওভার ট্রেলড উইথ রোজেস, মানে প্রচুর গোলাপের গাছ, যেখানেই দেখো সেখানেই গোলাপের গাছ, ভর্তি গোলাপের গাছ দিয়ে। বাই দ্য মার্জ আনহেল্ড, আনহেল্ড কথাটার এখানে মানেটা হচ্ছে যে এখানে কেউ ডাকছে না, মানে কেউ এখানে আসছে না এই জায়গাটাতে, মানে খুব বেশি লোকজন এখানে নেই, খুব বেশি লোকজন এখানে আসছে না, সেইটা আমার মনে হয় এখানে বলা হচ্ছে। আনহেল্ড কথাটার মাধ্যমে এইটা বলা হচ্ছে যে এখানে খুব বেশি লোকজন নেই বা আসছে না। The shallop flitteth silken sail. Shallop is a small boat kind of a thing. একটা ছোট বোট টাইপের, ওটাকে বোধহয় শ্যালপ বলা হচ্ছে। ফ্লিট করছে মানে হালকা ভাবে ভেসে চলে যাচ্ছে, সিল্কের মতন স্মুথলি, কোনো হিকাপ নেই, কোনো ঝোড়ো হাওয়া বা কোনো ধরনের কোনো প্রবলেমস কিছু নেই, আরামসে ওই শ্যালপটা ওটার ওই আইল্যান্ডের পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে, কিন্তু ওই আইল্যান্ডে কেউ নামছে না বা ওই আইল্যান্ডে কারোর আনাগোনা নেই। সো হোয়াট ডাজ দিস টেল আস অ্যাবাউট দ্য পার্টিকুলার আইল্যান্ড, অ্যান্ড ইট হোল্ডস আ মোর ইম্পর্টেন্ট সিম্বল। আইল্যান্ডটায় লেডি অফ শ্যালট গান করছে, আইল্যান্ডে কেউ নামে না, আইল্যান্ডের পাশ দিয়ে ওই শ্যালপটা খুব স্মুথলি সিল্কেন ওয়েতে, সিল্কেন মানে রেশমের মতন স্মুথ হয়ে সে সেল করে চলে যাচ্ছে, কিন্তু আইল্যান্ডে নামছে না, আইল্যান্ড ইজ আনটাচড। হোয়াট ডাজ ইট টেল অ্যাবাউট দ্য পোয়েম? বাট দের ইজ সামথিং মোর সিম্বলিক হিয়ার। এখানে একটু একটা সিম্বল রয়েছে। হোয়াট ইজ দ্য সিম্বল? মানে it's not, you should not only look at the literal meaning of the lines, but you should also dig into the symbolic meanings. symbol to কি এখানে? আদৌ কি কোনো সিম্বল আছে? ফাতেমা, লেট লতিফ, ফাতেমা। তাই এইখানটা আমি কিছু শুনতে পাইনি। তুমি কোন জায়গাটা শুনতে পেয়েছো শুনি? ওই দাড়ির মতো পর্যন্ত যেখানটা বলে ওখানটা পর্যন্ত আমি শুনতে পেয়েছি। তো শুনতে যে পাচ্ছ না সেটা তো বলবে কখন? বাকিরা শুনতে পেয়েছো? বাকি কারোর কোনো সমস্যা হয়েছে কি শুনতে? হ্যাঁ স্যার। আচ্ছা, শুনতে পেয়েছো। পূর্বাশা? হ্যাঁ স্যার। শিল্পা? হ্যাঁ স্যার। সৈকত তো ফোনে আছে, সৈকত শুনতে পেয়েছো? হ্যালো সৈকত। তা ফাতেমা, তুমি যে শুনতে পাচ্ছ না সেটা তুমি আমাকে বলবে না? সেটা তুমি আগে বলবা না? যাই হোক, তুমি তো এমনিও তোমার নামটা চেঞ্জ করে ফাতেমার জায়গায় লাটেমা করে দেবো, মানে লেট, LATEMA, এফটাকে সরিয়ে এল লাগিয়ে দেবো, মানে অনলাইন ক্লাসে আসতেও তোমার লেট হয়। যাই হোক, শিল্পা বলো, এখানে কিছু ক্লু আছে, এখানে কিছু সিম্বল আছে, সিম্বলিক কোনো মিনিং আছে, কিছু হিডেন মিনিং আছে এখানে, যে আইল্যান্ডে কেউ নামছে না, আইল্যান্ডে কেউ আসে না। ইজ দেয়ার এনিথিং সিম্বলিক হিয়ার? শিল্পা শেট্টি?
কিছু যদি বলো তাহলে আনমিউট করে বলো, কারণ আমার মনে হয় তুমি বলছো কি বলছো না জানি না। এটা কোনো জেল টাইপের জায়গা যেখানে কেউ আসছে না, কিন্তু যদি জেল হয় তাহলে মানে আমরা কি জেলে কোনো ফেয়ারিকে রাখি, কোনো পরীকে কি জেলের মধ্যে বন্ধ করে রাখি? এবং লেডি অফ শ্যালেটকে তো বলছে যে চ্যান্টিং চিয়ারিলি, বেশ হাসি খুশি হয়ে গান করছে, বা স্যার এটা কোনো হিডেন জায়গা? হিডেন, হ্যাঁ স্যার। কিন্তু মানে গানটা যেটা শুনতে মানে ফার্স্ট মেজরিটি পিপলের দ্বারা ইগনোর হচ্ছে, আমি জানি না জায়গাটার সম্বন্ধে কেউ। আচ্ছা দাঁড়াও সৈকত, পূর্বাশা বলছে যে এটা একটা হিডেন জায়গা যেটার ব্যাপারে কেউ জানে না, তাই জন্য এটা এখানে কেউ নামছে না, তাই তো, এই আইল্যান্ড। হ্যাঁ স্যার। কিন্তু ওই যে রিপার যে যে বার্লি কাটতে এসছে, সে তো জানছে যে এখানে এই লেডি অফ শ্যালেট আছে, এখানে গান করছে, তাহলে তো হিডেন নয়। আচ্ছা সৈকত কি বলছে বলো। মানে তুমি বলতে চাইছো, সৈকত বলতে চাইছে যে ফেয়ারি হোক মানে পরি হোক না কেন, তাকে বন্দি করে রাখা হয়েছে। ওকে, we are making progress, good. What does that show, what does that tell? আমি আগেই বললাম যে ভিক্টোরিয়ান মোরালিটি, ভিক্টোরিয়ান এজের যে ক্রাইসিস, বা মানে মেয়েদের ওপরে যে ডাইরেক্ট অত্যাচার, এটা নয় বাট বা হয়তো ডাইরেক্ট অত্যাচারই, this is the clue, this is something that tells about the society, this is something that tells about not just Victorian society but our society as well. আমাদের সোসাইটির ব্যাপারেও কিন্তু কিছু বলা হচ্ছে। অঙ্কিতা, স্যার ওই আইল্যান্ডটা যেমন আনটাচ, সেরকম লেডি অফ স্যালেটও আনটাচ, মানে ওনাকে ভার্জিন রাখা হয়েছে ওই টাওয়ারটার উপর। রাইট, ভেরি গুড। সো অঙ্কিতা আগে এটার কোনো ইন্টারপ্রিটেশন নিশ্চয়ই পড়েছে, যে ভার্জিনিটির যে ব্যাপারটা, যে কনসেপ্টটা, সেটা এখানে হাইলাইট করা হচ্ছে। দ্য আইল্যান্ড ইজ কম্পেয়ার্ড উইথ লেডি অফ শ্যালেট হারসেলফ, অ্যান্ড যেহেতু a woman's virginity is considered to be of highest value in the Victorian era, আর এখন মানে it's a very controversial topic, but লিটারেচারের সাথে লাইফের সম্পর্কটা এইখানেই, যে আমাদের ইনডাইরেক্টলি এই টপিকসগুলোকে এনকাউন্টার করতে বাধ্য করা হয়, যে হোয়াট ইজ দিস ভার্জিনিটি and why is it so important for the women and not for men? মানে বিয়ে হওয়ার সময় বা বিয়ের, এখন I think things have changed a lot, but still মানুষের মনের মধ্যে এটা আছে যে women should be virgin before their marriage, or at least they should be virgin before having a first steady boyfriend. না হলে তারা অপবিত্র বা তারা বাজে চরিত্রের, এইসব জিনিসগুলো কিন্তু বলা হয়, এখনো বলা হয়। and women have been imprisoned, যেটা সৈকত বললো আর কি, যে ওকে বেঁধে রাখা হয়েছে, ওকে আটকে রাখা হয়েছে। আর গানের ব্যাপারটাও আমি ক্ল্যারিফাই করব, যে আটকে থাকার পরেও সে গান কেন করছে। তো এই যে ব্যাপারটা, এই যে বেঁধে রাখা, এই যে আটকে রাখা, তোমাদের মানে মেয়েদেরকে অ্যাড্রেস করে এটা বলছি, তোমাদেরকে আটকে রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে তোমাদের ভয় দেখানো। যে তুমি যদি বাইরে চাকরি করতে যাও, তুমি যদি রাত্রির বেলা বেরোতে চাও, তুমি যদি
কোনো এমন একটা কাজ করতে চাও যেটাতে তোমাকে একা কিছু একটা করতে হবে, বা তোমার মানে তোমার স্বাধীনতা তুমি পেতে পারো যদি ওই কাজটা করো, চাকরি করলে বা হোয়াট এভার, what does the society tell you? That a woman alone is like an open treasure chest, তাই তো? মানে woman will be attacked, but by whom? কারা অ্যাটাক করে উমেনদেরকে? অন্য উমেনরা, মেন। এটা নিয়ে আগেও বলেছি, আশা করি তোমাদেরকে, আবার একই জিনিস, একই অ্যানালজি, একই মেটাফারটা বলছি, যে এই রিসেন্টলি তোমরা শুনেছো নিশ্চয়ই, দিল্লিতে সুপ্রিম কোর্ট বলেছিল একবার যে সব কুকুরগুলোকে ধরে মানে একটা জায়গায় রেখে দিতে, যাতে ওরা সাধারণ মানুষদেরকে বিরক্ত না করতে পারে। তারপর তো ডগ লাভাররা প্রচুর চেঁচামেচি করলো, লাফালাফি করে আলটিমেটলি সুপ্রিম কোর্ট এটা বলেছে যে পাগল কুকুর হোক বা যারা মানে কুকুর যেগুলো অ্যাগ্রেসিভ খুব, তাদেরকে নিয়ে যাওয়া হোক, আর বাকি কুকুরদেরকে স্টেরিলাইজ করে বা আবার যে লোক্যালিটিতে তারা ছিল সেই লোক্যালিটিতে ফেরত দিয়ে দিতে। আশা করি তোমরা এই জিনিসটা জানো, শুনেছো খবরের কাগজে বা কোনো জায়গায় দেখেছো। সো যদি কুকুররা মানে সমাজকে অ্যাটাক করে, সমাজের বাসিন্দাদের অ্যাটাক করে, তাহলে তাদেরকে ধরে নিয়ে মেরে ফেলা হয়, পাগল কুকুরদেরকে মেরে ফেলা হয়, আর অন্য কুকুরদেরকে স্টেরিলাইজ করে দেওয়া হয় ইত্যাদি। স্টেরিলাইজ করা মানে হচ্ছে তারা আর প্রজনন করতে পারবে না, এটার ব্যাপারটা। তো যদি আমাদের সোসাইটির মেয়েরা সোসাইটির ছেলেদের দ্বারা থ্রেটেন্ড হয়, তাহলে তো তাদেরও তাই করা উচিত। ইনস্টেড it's the women who are locked up, like the lady of Shalott. থ্রেটটাকে না আটকে যারা থ্রেটেন্ড তাদেরকে আটকে রাখা হয়, এবং you feel very safe and secure in this imprisonment, so much secure that you sing cheerily যে বাহ, বাড়িতে আছি, সেফ আছি, ভালো আছি। বাট তুমি যদি খবরের কাগজ তোলো, তুমি যদি সার্ভে দেখো, দেখা যাচ্ছে যে 55 to 65% যে রেপ হয়, রেপ যে মানে যারা রেপ করে, পারপিট্রেটার্স আর কি, they are from the same family or they are known very well to the victims. Then where is a woman safe? Nowhere. Because the problem is not that women are physically weak, or not that women can't defend themselves, but because you are told that you are weak or you cannot defend yourselves. এটা তোমাদেরকে শেখানো হয়েছে, মানে স্কুলে, কলেজে, বাড়িতে সবসময় এটাই শেখানো হয় যে ঝামেলা করিস না বাবা, কোনো অন্যায় হচ্ছে চুপচাপ দেখে চলে আসবি, কাউকে কিছু বলার দরকার নেই। কোনো ছেলে যদি তোকে দেখে টিটকিরি বুটকিরি কাটে, তাহলে তাকে অ্যাভয়েড করবি, ওই রাস্তাতে যাবি না, ওই টিউশন ছেড়ে দে, কলেজ যাওয়া ছেড়ে দে, চাকরি করা ছেড়ে দে, বাড়িতে থাক। অবশ্য আবার বাড়িতেও দেখা যাচ্ছে যে কোনো আঙ্কেল, কোনো অনেক সময় ফাদার্স, বাবারাও রেপ করছে তাদের নিজেদের সন্তানদের। দেন where do we go? Where do you go? The problem is not that you are weak or you are defenseless or you're vulnerable, but the problem is the mindset. আমাদের মাইন্ডসেটটাই এরকম হয়ে গেছে যে মেয়েদেরকে ওই ভার্জিনিটিটাকে প্রোটেক্ট করতে হবে। একসময় একটা প্রোগ্রাম হয়েছিল সত্যমেব জয়তে বলে, আমির খান ওটাকে হোস্ট করছিল। তো একজন বিখ্যাত লেখিকা বা সাইকোলজিস্ট, দার্শনিক, আই ডোন্ট নো হু শি ওয়াজ, আ ভেরি ওল্ড লেডি, তিনি এসে বলছেন যে কোনো মানুষের সম্মান কি তার কোনো প্রাইভেট পার্টসে থাকে বা থাকতে পারে? তাহলে একটা পুরুষ একটা মহিলার সম্মান নিয়ে নিয়েছে, এটা কি করে সম্ভব?
if that person rapes the woman, because our society believes that all respect of all women are in their private parts and nowhere else. তো এই যে জিনিসটা, এটা এই কোয়েশ্চেন্স গুলো এই লেডি অফ শ্যালটেও উঠে উঠে আসছে বারবার। এই যে আইল্যান্ডে কেউ নামেনি, এই যে আইল্যান্ডটা প্রিস্টিন, ভার্জিন, পিওর, আর এখানে অনেক রোজেস আছে, বিউটিফুল, but at the same time it is untouched, and that is why it is beautiful, because it is untouched. হ্যাঁ, একটা জিনিস ঠিক যে মানুষ যেখানে যায় সেই জায়গাটাকে নষ্ট করে ফেলে, দ্যাট ইজ ট্রু, বাট মানুষের নষ্ট করার যে ব্যাপারটা সেইটা তো যে কোনো অন্য জিনিসও হতে পারে, মানে মানে মহিলারা গিয়েও কোনো একটা জায়গাকে দূষিত করে দিতে পারে, নোংরা করে দিতে পারে, ধরো মানে ট্যুরিস্টরা যেটা করে আর কি। মানে যদি ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় তাহলে ট্যুরিস্টরা যেখানে যায় সেই জায়গাটাকে নোংরা করে দেয়। তো সে তো মহিলারাও ট্যুরিস্ট, বাট it is usually considered that it is the men, it is the male gender who is responsible for all these kinds of impurities being created in a pristine island. তো এইটাও এই প্রিস্টিন আইল্যান্ডটাকে রেফার করছে। আবার এটাও হতে পারে বিবিলিক্যাল একটা রেফারেন্সও হতে পারে, এখানে ইডেন বলা যেতে পারে। এই 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 শ্যালেটটা, এই যে আইল্যান্ডটা, এটাকে ইডেন বলা যেতে পারে। 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, একটু 1 মিনিট হোল্ড করো তোমরা, আসছি। সরি ফর দ্য ইন্টারাপশন। তো বলছিলাম, হ্যাঁ, মানে এই লেডি অফ শ্যালটের যে হতে পারে সেইটার কথা বলছিলাম আর কি। তো এখানে কেউ কোনোদিনও পা দেয়নি, এখানে কেউ কোনোদিনও আসেনি, যা হচ্ছে তার পাশ দিয়ে হয়ে যাচ্ছে। এটার আর একটাও রেফারেন্স আমরা আনতে পারি যে মহিলাদেরকে, মেয়েদেরকে বেশিরভাগ সময় কোনো ডিসিশন মেকিং, কোনো
কোনো ধরনের কোনো ইম্পর্টেন্ট ডিসিশন মেকিংয়ে তাদেরকে রাখা হয় না। দে আর অলওয়েজ লাইক নট বদার্ড, মানে যে এরা কি জানবে পলিটিক্সের ব্যাপারেই বা কি জানবে, বা অন্য কোনো জিনিসের ব্যাপারেই বা কি জানবে, সবসময় একটা লেস ইম্পর্টেন্স দেওয়া হয় আর কি মেয়েদেরকে। তো সেটাও এটা হতে পারে যে ওকে কেউ মানে ওদের কাছে কেউ কিছু যাচ্ছে না, ওদের কাছে কেউ কিছু গিয়ে বলছে না, nobody is talking to them. Skimming down to Camelot, a pearl garland winds her head. She leaneth on a velvet bed, full royally apparelled, the lady of Shalott. কিন্তু দেখা যাচ্ছে মানে স্কিমিং ডাউন টু ক্যামেলট বলতে ওই যে ওই শ্যালাপটা, ওই ছোট্ট বোটটা ওই নদীর ওপর দিয়ে ক্যামেলটের দিকে চলে যাচ্ছে। আর এদিকে একটা মুক্তের মালা সে লেডি অফ শ্যালট তার মাথায় পড়ে রয়েছে। ভেলভেটি বেড, ভেলভেট একটা খুব নরম কাপড়, তার উপর সে লিন করে রয়েছে, পুরোটা শোয়নি, পুরোটা বসেনি, জাস্ট হেলান দিয়ে রয়েছে। ফুল রয়্যালি অ্যাপারেলড, মানে ও যে রয়্যাল সেটা এখানে বোঝানো হচ্ছে যে ওর যে জামা কাপড়গুলো, মানে লেডি অফ শ্যালটের যে জামা কাপড়গুলো, সেগুলো সব অ্যারিস্টোক্র্যাটিক, সেগুলো সব রয়্যাল একটা তার মধ্যে ব্যাপার আছে। ঠিক আছে, আজকে তাহলে এত দূর অবধি থাক। নেক্সট ডে উই উইল কন্টিনিউ ফ্রম পার্ট 2. এনি কোয়েশ্চেন্স না থাকলে মিটিং লিভ করতে পারো।